যে বড় খবর সেটা হচ্ছে এটাই যে ভারত কিন্তু পাকিস্তানের কড়া জবাব দিল। কেন, কোন বিষয়ে? বিষয়টা এটাই যে পাকিস্তান এই প্রথম আমরা দেখতে পেলাম পাকিস্তানের একটি বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে 11 তারিখে, যেখানে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে ওয়াকফ সংশোধনী আইন 2025 নিয়ে মন্তব্য করা হলো। ভয়াবহ সেই মন্তব্য। কি সেই মন্তব্য আপনাদেরকে দেখাবো। সেই মন্তব্য হচ্ছে এটাই, পাকিস্তানের বিদেশ মন্ত্রক তরফে শওকত আলী খান বলে একজন মুখপাত্র, তিনি কি বলছেন আপনাদেরকে আমি দেখাচ্ছি। সেই বক্তব্য, পাকিস্তানের মন্তব্য যেটা ছিল সেটা হচ্ছে ভারতীয় মুসলিমদের মসজিদ এবং মাজার সহ তাদের সম্পত্তি থেকে উচ্ছেদ করবার প্রচেষ্টা চলছে। কে বলছেন? বলছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র শওকত আলী খান। মিস্টার খান আর কি বলছেন? মিস্টার খান বলছেন তাদের সম্পত্তি থেকে উচ্ছেদ করার প্রচেষ্টা চলছে। আপনি চমকে যাবেন, এখানে উল্লেখ করা হচ্ছে যে এটি ভারতীয় মুসলিমদের ধর্মীয় এবং অর্থনৈতিক অধিকার খর্ব করবে। ঠিক এই মন্তব্য আসছে কোথা থেকে? এই মন্তব্য আসছে পাকিস্তান থেকে। আমরা কোথা থেকে জানতে পাচ্ছি? ডন পত্রিকা 11 তারিখে এই আর্টিকেল প্রকাশিত করেছে এবং সেটাকে উদ্ধৃত করে সেখানে ছত্রে ছত্রে ভারতবর্ষের এই নতুন আইন অর্থাৎ ওয়াকফ সংশোধনী আইন তার বিশ্লেষণ করা হয়েছে এবং মুসলিম সমাজ এই নতুন আইনের ফলে যে ক্ষতিগ্রস্ত হবে, তাদের অধিকার লঙ্ঘিত হবে, তাদের সম্পত্তি, তাদের অর্থ এটা যে বেহাত হয়ে যাবে, সেই বিষয়ে পাকিস্তান মন্তব্য করছে। অর্থাৎ এটাকে মিস ইন্টারপ্রেট বলবো নাকি প্রপার ডেসক্রিপশন বলবো সেটা অবশ্যই তর্কের বিষয়, কিন্তু পাকিস্তান ভারতের সংবিধান এবং একটি বিশেষ আইন তাতে ইন্টারফেয়ার করছে। এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। পাকিস্তানের অর্থনৈতিক হাল হকিকত আপনারা জানেন, পাকিস্তানের রাজনৈতিক ডামাডোল আপনারা জানেন, কিন্তু পাকিস্তান ইন্টারফেয়ার করছে ভারতের একটি নতুন আইন, যেটা কবে হলো সংশোধনী আইন, ওয়াকফ সংশোধনী আইন 2025 সালে। সেই সংশোধনী আইন নিয়ে পাকিস্তানের মন্তব্য। আরেকবার আমি রিপিট করব যে পাকিস্তান কি মন্তব্য করেছেন আপনাদের জন্য। আমরা কোথা থেকে জানতে পাচ্ছি? ডন পত্রিকা, বহুল প্রচারিত পাকিস্তানের একটি পত্রিকা, সেখানে 11 তারিখের আর্টিকেলে উল্লেখ করা হচ্ছে ভারতীয় মুসলিমদের মসজিদ মাজার সহ তাদের সম্পত্তি থেকে উচ্ছেদ করবার চেষ্টার জন্য এই আইন করা হয়েছে, আইন প্রণয়ন করা হয়েছে। এই আইন মুসলিমদের ধর্মীয় এবং অর্থনৈতিক অধিকারকে লঙ্ঘন করবে বলছে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র শওকত আলী খান। মানে এটা এই মুহূর্তে 4টে চতুষ্কোণে আলোচনা করতে হচ্ছে আমাকে যে পাকিস্তান ভারতবর্ষের মতো একটি অন্যতম সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের যে কনস্টিটিউশনাল স্টেচার, যে ল, তার উপরে কথা বলছে। এবার এখানে দাঁড়িয়ে কিন্তু তার যোগ্য জবাব দেওয়া হয়েছে। তার যোগ্য জবাব ভারতের তরফ থেকেও দেওয়া হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে খুব পরিষ্কারভাবে বলা হচ্ছে, রণধীর জয়সওয়াল যিনি বিদেশ মন্ত্রকের মুখপাত্র, আমরা স্ক্রিন করার চেষ্টা করব একবার আপনাদের জন্য। সেখানে বলা হচ্ছে যে অত্যন্ত নক্কারজনক ঘটনা, যেখানে অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের মন্তব্য করবার কোনো অধিকার নেই। অর্থাৎ লিগাল কোনো স্টেপ এই ক্ষেত্রে ভারত বা নেবে কিনা বা পরবর্তী সময়ে তার অ্যাকশন কি হবে এটা আমরা জানি না, বা রিটেলিয়েশন কি হবে সেটাও আমরা জানি না, কিন্তু পরিষ্কার মন্তব্য পাকিস্তানের যে এই উদ্ধৃতি, বিদেশ মন্ত্রকের তরফ থেকে যে উদ্ধৃতি, তার জবাব দেওয়া হচ্ছে। রণধীর জয়সওয়াল বলছেন ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করবার কোনো অধিকার এই ভারতের যে প্রতিবেশী দেশ পাকিস্তান তার নেই। পাশাপাশি উল্লেখ তিনি কি করছেন? তিনি বলছেন যে ইসলামাবাদের উচিত অন্যদের বিষয়ে নাক গলানোর পরিবর্তে পাকিস্তানের যারা সংখ্যালঘু অর্থাৎ সেখানকার যারা মাইনরিটিস, তাদের যে প্রপার রাইট বিঘ্নিত হচ্ছে প্রতিনিয়ত, সেই বিষয়ে পাকিস্তানকে নজর দেওয়া উচিত। এটা হচ্ছে ভারতের তরফ থেকে পাল্টা। খুব স্বাভাবিক, এখানে দাঁড়িয়ে আপনাদের মনে থাকবে যে কয়েকদিন আগে বাংলাদেশে যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তার পরবর্তী সময় থেকে বারবার করে প্রশ্ন উঠতে শুরু করেছিল যে বাংলাদেশের যারা সংখ্যালঘু তাদের অবস্থান এখন কীরকম। একের পর এক ছবি, একের পর এক ভিডিও ক্লিপস, ফুটেজ, বাইট আমরা পরপর আপনাদেরকে দেখিয়েছি। সেখানে কি দেখা যাচ্ছে? সেখানে দেখা যাচ্ছে যারা মাইনরিটিস, তাদের যে রাইট থাকে সংবিধান অনুযায়ী, তার কোনো রাইট তারা পাচ্ছেন না। কথা বলবার কোনো অধিকার নেই, নিজের ধর্ম পালন করবার অধিকার নেই। আমি কেন এই কথা বলছি?
কারণ একের পর এক মন্দির এবং মূর্তি ভাঙার ছবি আমরা আপনাদেরকে দেখিয়েছি বাংলাদেশ ইস্যুতে, আর এই একই ছবি পাকিস্তানে কেমন রয়েছে সেটাও আপনারা বুঝতে পারছেন। বাংলাদেশের তুলনায় পাকিস্তানের হিন্দু বা বাঙালির এই সংখ্যাটা অনেক কম, কিন্তু বাংলাদেশ যেরকম তার ধর্ম হচ্ছে অফিসিয়াল ইসলাম, কিন্তু দেশটা অফিসিয়াল ইসলামিক কান্ট্রি নয়, পাকিস্তান তো ইসলামিক কান্ট্রি। সেখানে যারা মাইনরিটি রয়েছেন তারা কন্টিনিউয়াসলি একটা মেজরিটি ডিপ্রেশনের মধ্যে থাকেন, এবং সেইটাই হচ্ছে ভয়াবহ জায়গা। কিন্তু পাকিস্তান কেন এই মন্তব্য করলো হঠাৎ করে, এটা নিয়ে উঠছে প্রশ্ন। তাহলে কি তারা ভারতীয় মুসলিমদের খেপিয়ে দিতে চাইছে? অর্থাৎ এই যে ওয়াকফ আইন, সেটার বিশ্লেষণ না করে মিস ইন্টারপ্রেট করে ভারতীয় যারা মুসলিম, ভারতে যারা বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের মানুষ, ইসলাম ধর্মাবলম্বী, তাদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা যে ছবি মুর্শিদাবাদের ধুলিয়ান, শামসেরগঞ্জ, সুতি, এই সমস্ত জায়গায় দেখেছি, অর্থাৎ যেখানে কিছু মানুষকে ভুল বোঝানো হচ্ছে, প্ররোচিত করা হচ্ছে, গন্ডগোলের জন্য ইনসিস্ট করা হচ্ছে, এবং তার জন্য যে রাইটের যে কন্ডিশন তৈরি হয়েছে, যদিও সেটা এখন আন্ডার কন্ট্রোল, এরকম একটা পরিস্থিতি যে কোনো সময় তৈরি হতে পারে। পাকিস্তানের ডন পত্রিকায় এই উদ্ধৃতি, আবারও আরেকবার আমি বলছি, সেটা হচ্ছে শওকত আলী খান, বিদেশ মন্ত্রকের মুখপাত্র, পাকিস্তানের তরফে এই মন্তব্য করেছেন। আর তার পাল্টা রণধীর জয়সওয়াল ভারতের তরফ থেকে এই মন্তব্য করেছেন। এবং এই মুহূর্তে আমি টেলিফোনে পেয়েছি রাজনৈতিক বিশ্লেষক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। আমি রাজাদার কাছে যাব। রাজাদা, যেটা বিষয় সেটা হচ্ছে 11 তারিখে ডন পত্রিকায় দেখা যাচ্ছে যে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র সাফাকত আলী খান তিনি পরিষ্কার বলছেন যে এই যে সংশোধনী যে ওয়াকফ আইন, সেটা ভারতীয় মুসলিমদের ধর্মীয় এবং অর্থনৈতিক অধিকার লঙ্ঘনকারী, মুসলিমদের অধিকারের পরিপন্থী। মানে পাকিস্তানের তরফ থেকেই মন্তব্য করা হচ্ছে, এবং সেটা ডন পত্রিকা প্রকাশ করছে 11 তারিখে, লাস্ট 11th এপ্রিল। কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, দেখুন, পাকিস্তান যারা চাইছে যে ভারতবর্ষে যদি খেপিয়ে দেওয়া যায়, তো অনেক বিরোধী, ভারতবর্ষে অনেক বিরোধী নেতা একই কাজই করছে, খেপিয়ে দাও, খেপিয়ে দিয়ে যদি কিছু ভোট আসে। পাকিস্তানের লক্ষ্য হচ্ছে খেপিয়ে দাও, পাকিস্তানের ভেতরে যারা মানুষ আছেন এবং ভারতবর্ষের ভেতরে যারা আছেন তাদের খেপিয়ে দাও যে সরকার সঠিক কাজ করছে না, এখানকার যারা মুসলমান ধর্মে বিশ্বাসী তাদের বিশ্বাসে আঘাত আনছে, তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু পাকিস্তান খেয়াল করতে হবে যে ভারত যথেষ্টই সংখ্যালঘুদের সম্পর্কে সচেতন, এবং ওয়াকফ যে আইনটা আছে সেটা মুসলমানদের পুরো ধরনের ক্ষতি করার চেষ্টা নয়, তাদের সম্পত্তি যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেটারই একটা বন্দোবস্ত এখানে রয়েছে। এবং পাকিস্তানে আমরা জানি যেখানে আহমদিয়া আরাকানিদের কোনো গুরুত্ব নেই, কিন্তু আমরা ওয়াকফ যে আইন এসেছে সেখানে যাতে করে যারা প্রান্তিক শ্রেণীর মুসলমান, যেমন আমাদের দেশে বোরারা আছেন, আরাকানিরা আছেন, তারাও যাতে, এবং শিয়া সুন্নি সবাই যাতে থাকতে পারে, মহিলারাও যাতে আসতে পারে, সেটা তার সেই জন্যই ভারতবর্ষে এটা সংস্কার করা হয়েছে। বিশাল প্রপার্টি, সেগুলো সঠিকভাবে ম্যানেজমেন্ট হয়নি, তো সেটা নিয়েই সরকার চিন্তিত কি করে করা যায়, ডিজিটালি কি করে না করা যায়, সার্ভে করা যায়, এইগুলোই এই নতুন আইনে বলা আছে। এবং সেখানে পরিচালনার মধ্যে থাকে, সেখানে তারা শ্রেণীর মানুষ থাকবে, এটাই হচ্ছে কাম্য। কেননা প্রচুর সম্পত্তি ওয়াকফ বোর্ড নানান ভাবে তারা দখল করেছে, সেখানে হিন্দুদের বা অন্য সব ধর্মের মানুষও রয়েছে, সরকারি সম্পত্তিও রয়েছে। তাই সেখানে অমুসলমান দুজন প্রতিনিধির কথা বলা হয়েছে, এর সঙ্গে তারা কোনোভাবেই সম্পত্তি ছিনিয়ে নেবে এরকম ধরনের অধিকার তাদের নেই। তারা ম্যানেজমেন্ট সংক্রান্ত ব্যাপারে সুষ্ঠুভাবে তারা পরামর্শ দেবেন, এটাই হচ্ছে লক্ষ্য। সুতরাং এই যেটা বলা হচ্ছে পাকিস্তানের তরফ থেকে, সেটা ভারতবর্ষের মুসলমানদের বা ভারতবর্ষে যারা সরকারকে খুব একটা পছন্দ করে না তাদেরকে খেপিয়ে তোলা, এটাই হচ্ছে মূল লক্ষ্য। এবং একই সঙ্গে পাকিস্তানেরও মানুষদের ভারত বিরোধিতার মধ্যে দিয়ে তাদের আনন্দ তারা করতে চাইছে, কিন্তু এই আনন্দ খুব একটা হবে। আরো একটা স্বাধীন দেশ, সেখানে যেভাবে সংখ্যালঘুরা আছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ
আপনি যদি দেখেন স্বাধীনতার পর থেকে তাদের সংখ্যা রাজাদা, এখানে দাঁড়িয়ে আমার একটা প্রশ্ন এটা আপনার কাছে, যেটা হচ্ছে আমরা বাংলাদেশের ক্ষেত্রেও দেখেছিলাম যে বাংলাদেশকে পাকিস্তান পেছন থেকে একটা সাপোর্ট করা বা মদদ দেওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং আমরা একাধিক ক্ষেত্রে দেখেছি যে সামরিক মহড়া বা এরকম কিছু জয়েন্ট ভেঞ্চার যেখানে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে কাজ করছে। আবার সেই সময় যখন বাংলাদেশ পরিস্থিতি উত্তপ্ত ছিল, অনেকটাই উত্তপ্ত ছিল, সেই সময় আমরা একাধিক প্যানেল বা বিশ্লেষণ করতে গিয়ে এটা জানতে পেরেছি যে ভারতের যে স্টেবল কন্ডিশন এবং যে ইকোনমিক গ্রোথ বা গত বেশ কয়েক বছরে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের যে প্রভাব, সেই প্রভাবে ঈর্ষান্বিত হয়ে কিছু পাশ্চাত্যের দেশ অথবা হয়তো বা চায়নাও হতে পারে, তারা বাংলাদেশকে এবং পাকিস্তানকে ব্যাকডোর থেকে ইন্সপিরেশন দিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে পরিস্থিতি, পাকিস্তান আজকে হঠাৎ করে একটা বিবৃতি দিল এবং সেটা একটা বহুল প্রচারিত, মানে সারা পৃথিবীতে ডন পত্রিকা যেখানে প্রচারিত হয় বা মানুষ তার অ্যাভেলেবিলিটি রয়েছে, সেখানে দাঁড়িয়ে সেই পত্রিকায় সেটা ছাপা হলো। এই ক্ষেত্রে আবারও কি ভারতবর্ষের স্টেবিলিটিকে নষ্ট করে দেওয়া, সেটা আপনি গ্রোথ বলতে পারেন, ইকোনমিক ডেভেলপমেন্ট বলতে পারেন, অথবা স্টেবিলিটি, আমি অল ওভার যদি ধরি, সেটাকে কি নষ্ট করে দেওয়ার একটা পাশ্চাত্য প্রচেষ্টা বা চাইনিজ প্রচেষ্টা বলতে পারা যেতে পারে এক্ষেত্রে? হ্যাঁ, নিশ্চয়ই। পাকিস্তান তো সেটাই চাইছে, কি করে ভারতবর্ষের যে অগ্রগতি, ভারতবর্ষের সব ধর্মের মানুষ এখানে থাকতে পারে, সেটাই তো পাকিস্তানে সেটা তো নেই। পাকিস্তানে হিন্দুদের সংখ্যা যেটা ছিল স্বাধীনতার সময়, এখন দেখুন কোথায় গিয়ে 15% ছিল, সেটা তো 2% গেছে। কিন্তু আমাদের দেশে যেটা ছিল, হ্যাঁ, সেটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এখানকার মুসলমানরা সুরক্ষিত আছে এবং তাদের প্রপার্টি সুরক্ষিত রাখার কথা সরকার ভেবেছে, এবং এটাই তো পাকিস্তানের রাগ। আমরা অনেক দূর এগিয়ে গেছি, পাকিস্তান খণ্ডিত হয়েছে বাংলাদেশের মধ্য দিয়ে। আবার বালুচিস্তান দেখুন না, কিছুদিন পরে বালুচিস্তানও বেরিয়ে যাবে বলে বোঝা যাচ্ছে। যে ধরনের আন্দোলন সেখানে ঘটছে, যে দেশটা নিজের কি রক্ষা করতে পারে না, সে অন্য দেশের ব্যাপারে নাক গলায় কথা বলে। সত্যি, হ্যাঁ, ভারতবর্ষে কি করে আতঙ্কবাদ ছড়িয়ে দেওয়া যায় বাংলাদেশের মধ্য দিয়ে, এখন সেই চেষ্টায় তারা রত হয়ে আছে। সুতরাং তাদের এই বিবৃতির লক্ষ্যটা একই, যেটা ভারতবর্ষের কি করে অগ্রগতি সেটাকে ছোট করা এবং বিভ্রান্ত করা ভারতবর্ষের মানুষকে, যেটা দেশের কিছু বিরোধী দল করছে। কিন্তু এটাতে খুব একটা সুবিধা হবে না। এটা ভারতবর্ষের মানুষকে আরো বেশি সজাগ করে তুলবে। পাকিস্তান যখন ভারতবর্ষের বিরোধী কোনো কথা বলে, ভারতবর্ষের মানুষ বুঝতে পারে যে ভারতবর্ষের সরকার যে মতে চলছে সেটা সঠিক, কেননা পাকিস্তানি তারা নিন্দে করছে, মানে তাদের স্বার্থী তারা কোনো কাজ করছে। এখন ভারতবর্ষের যে সমস্ত বিরোধী দলগুলো আছে, তাদেরও বোঝা উচিত যে কোথায় এই ওয়াকাফে আইনে ভুল আছে, সেটা সরকারকে তাদের ধরিয়ে দেওয়া উচিত ছিল। তা না করে ওয়াকাফ বিরোধিতার দিকে তারা গেছে। ওয়াকাফের কথা, ওয়াকাফ প্রপার্টি প্রোটেকশনের কথা ভারতের সংবিধানে কোথাও বলা নেই। এটা তো এই আইনটা তো আমরা দেখেছিলাম 95-এ যেভাবে ব্রিটিশ আইনটাকে একেবারে 1995-এ সেকশন 40-তেই তার নানান ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে, যে কোনো প্রপার্টি দ্বারা ওয়াকফ বলে ঘোষণা করতে পারবে। সেগুলোই সরকার পরিবর্তন করতে চেয়েছে। এই ছাড়া আর কোনো সরকারের লক্ষ্য নেই মুসলমানদের প্রপার্টি অন্যরা ভোগ করবে, এটাও আইনের কোথাও বলা নেই। সুতরাং যারা বলতে চাইছে, তারা তাদের লক্ষ্য হচ্ছে ভারতবর্ষের অগ্রগতিটাকে সারা পৃথিবীর মানুষের কাছে ছোট করানোর চেষ্টা। হ্যাঁ, একেবারেই। আমি একদম রাজাদা, অনেক ধন্যবাদ আপনাকে এই একেবারে বিস্তৃত ব্যাখ্যার জন্য। না, আপনি বললেন যে এটা ইন্টেনশনালি করা হতে পারে, কারণ ক্রমাগত কিন্তু এখন এই মানে পাকিস্তান বা বাংলাদেশ, এই সমস্ত একেবারে ভারতের যে প্রতিবেশী দেশগুলো যারা ইসলামিক কান্ট্রি এবং ভারতের সঙ্গে তাদের একটা পূর্ব বিরোধিতা ছিল, এদের কিন্তু কাজে লাগানোর চেষ্টা করছে পাশ্চাত্য দুনিয়া, এবং এই কারণের জন্যই তারা করছে, কারণ ভারতের উন্নতিতে তারা ঈর্ষান্বিত। আর এখন এই মুহূর্তে আমরা আরও বিস্তারিত আলোচনা করব আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ বা যারা বিশ্লেষক তাদের সঙ্গে আলোচনা করব যে এই ব্যাপারে ভারত তো অবশ্যই তার একটা কড়া প্রতিক্রিয়া দিয়েছে, কিন্তু এই প্রতিক্রিয়ার পর আর কি করার রয়েছে ভারতের পক্ষ থেকে। কারণ এভাবেই যদি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম উস্কানিমূলক মন্তব্য প্রতিবেশী দেশ থেকে করা হয়, তাহলে কিন্তু সেটা এই ভারতবর্ষের যে স্বাভাবিক যে মানুষের যে স্টেবিলিটি, তার উপরে প্রশ্ন উঠবে এবং এটা নিয়ে কিন্তু সংশয় তৈরি হতে পারে। আবারও আমরা ফিরে আসলাম 4টে চতুষ্কোণে, আর এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে
টেলিফোনে রয়েছেন সামরিক বিষয় বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আর্য ঘোষ। আমি আর্যবাবুকে স্বাগত জানাই। আর্যবাবু, আমি দেবাশিস রয়েছি। চারটে চতুষ্কোণে মানে আজকে যেটা বিষয় সেটা অবশ্যই অবাক করার মতো বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের বিদেশ মন্ত্রক থেকে সাফাকাত আলী খান বলে একজন মুখপাত্র, তিনি পরিষ্কারভাবে বলছেন, মানে তিনি ইন্টারভেনশন করছেন এবং ইন্টারফেয়ার করছেন এবং মিস ইন্টারপ্রেট করছেন। কোন কোন জায়গায় দেখুন খুব পরিষ্কারভাবে ভারতের যে সংশোধিত ওয়াকফ আইন সেই বিষয়ে তার মন্তব্য যে ভারতীয় মুসলিমদের মসজিদ এবং মাজার সহ তাদের সম্পত্তি থেকে উচ্ছেদ করবার একটা পরিকল্পিত প্রচেষ্টা। এবং দ্বিতীয়ত উনি কী বলছেন যে আইন ভারতীয় মুসলিমদের ধর্মীয় এবং অর্থনৈতিক অধিকার লঙ্ঘনকারী। আমরা এই ইনফরমেশন পাচ্ছি 11 তারিখে প্রকাশিত দ্য ডন পত্রিকার একটি আর্টিকেল থেকে। পাকিস্তানের এই মন্তব্য, বিদেশ মন্ত্রকের এই মন্তব্য, কেন এই মন্তব্য করা হচ্ছে? যদিও বা ভারতের তরফ থেকে তার একটা টুইট করে তার টুইট অ্যাকশন মানে উত্তর দেওয়া হয়েছে, কিন্তু পাকিস্তান এই ধরনের মন্তব্য কেন করছে? তার পেছনে কি কারণ থাকতে পারে? পাকিস্তান প্রথমত ভুলে গেছে যে পাকিস্তান ভারতেরই অংশ, সেইটা ভুলে গেছে। আর দ্বিতীয়ত ওদের কাজই হচ্ছে এইগুলো করা, এই ধরনের মন্তব্য করা, যেটা সম্পূর্ণ আমাদের ইন্টারনাল ম্যাটার। আর মিথ্যে কথা প্রচার করা হচ্ছে ওদের কাজ। আর এর পেছনে একটাই সংস্থা আছে, দুটো নামে পরিচিত, পাকিস্তান আর্মি এবং আইএসআই। তারা একই, তো তাদের এইটাই কাজ। আর তারা এগুলো করে তাদের পাকিস্তানের মধ্যে তারা যে নৃশংস অমানবিক অত্যাচার চালাচ্ছে, জেনোসাইড চালাচ্ছে এই বালুচদের ওপরে, তারপরে বিভিন্ন জায়গায়, বিশেষ করে বালুচদের ওপরে এবং খাইবার পাখতুনওয়ালা পাখতুন এই সমস্ত দেশ, এই সমস্ত জায়গায়, সিন্ধে, ওরা এইগুলোর থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই ধরনের মন্তব্য করেই থাকে। এবং নিজেরা ভুলে যায় যে তারা নিজেরা এফএটিএফ এর আন্ডারে ছিল, গ্রে লিস্টে ছিল এবং এরপরে ব্ল্যাক লিস্টেও যাবে। ওখানেও একই ব্যাপার, বাংলাদেশের মতন অন্যের সংস্থান নেই, পাকিস্তানের কোনো ঠিক নেই। কোনো মানে জিডিপি কি জিনিস সেটা তো ওরা বোধহয় ভুলেই গেছে। তো এই সমস্ত করে বেড়ায় আর কি, মানে ওদেরকে এই সমস্ত ব্যাপারে পাত্তা না দেওয়াই উচিত। আমি বিদেশ মন্ত্রকের এইটা প্রতিক্রিয়াটা দেখেছি, যথেষ্ট কড়া প্রতিক্রিয়া, এবং ছোট্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এইটা কতটা অনভিপ্রেত, এবং এটা বলেও দেওয়া হয়েছে যে ওদের দেশের আভ্যন্তরীণ যে এটা টার্মোয়েল সবসময় চলে থাকে ওদের করাপশনের জন্য, সেইটার থেকে দৃষ্টি ঘোরানোর জন্য। এবং পাকিস্তান যে এপিটোম অফ টেরোরিজম, গ্লোবাল ইসলামিস্ট টেরোরিজম, সেটা একটা হাব, একটা গ্লোবাল টেররের, ইসলামিস্ট টেররের হাব, সেইটা ভুলে যায় এবং সেইগুলোর থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এগুলো করে থাকে আর কি। পাত্তা দেওয়ার দরকার নেই আমার মতে। একেবারে অনেক ধন্যবাদ মিস্টার ঘোষ। আর্য ঘোষ আমাদের সঙ্গে ছিলেন। তবে অবশ্যই আর্যদা যেটা উল্লেখ করে গেলেন যে বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া এই অঞ্চলে যেভাবে জেনোসাইড অর্থাৎ গণহত্যার কাজ চালাচ্ছে পাকিস্তান, তাদের মুখে অন্ততপক্ষে এই বক্তব্য কিন্তু শোভা পায় না। এবং আপনারা জানেন যে কয়েকদিন আগে ট্রেন কিডন্যাপ করা হয়েছিল বালুচিস্তানের ওই অংশে, মানে উপদ্রুত অংশে। এখন বালুচিস্তানকে ধরে রাখা একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার পাকিস্তানের কাছে। হয়তো বালুচিস্তান ভারতের সঙ্গেও যুক্ত হওয়ার তো ইচ্ছা প্রকাশই করেছে বহুবার, কিন্তু ভারত হয়তো বালুচিস্তানকে নিয়ে নেবে কিনা পাকিস্তানের কাছে হয়তো এটা একটা মাথা ব্যথা, এবং সেই কারণের জন্য এই ধরনের মন্তব্য আসলেও আসতে পারে। যদিও ভারতের বিদেশ মন্ত্রকের তরফে কিন্তু তার পাল্টা কড়া প্রতিক্রিয়া